আচ্ছা, আজকে আমরা পড়বো ইলেকট্রোকেমিস্ট্রি অর্থাৎ তড়িৎ রসায়ন। ক্লাস 12 এর খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ফিজিক্যাল কেমিস্ট্রি, তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নটা কি সেটা আগে জানতে হবে। ছায়া প্রকাশনের বইটা দেখছি আমরা। এই তড়িৎ রসায়ন দেখবো বইতে সবাই ইন্ট্রোডাকশনে আছে। তড়িৎ শক্তি এবং রাসায়নিক শক্তির মধ্যে যে পারস্পরিক রূপান্তর, সেই রূপান্তর সম্পর্কিত বিভিন্ন আমরা যে স্টাডিটা রয়েছে সেটা হচ্ছে এই তড়িৎ রসায়ন। তো বিজ্ঞান এবং প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ রসায়নের ব্যাপকভাবে প্রয়োগ লক্ষ্য করা যায়। যেমন কি যে কোনো ইলেকট্রনিক্সের যন্ত্র, যেমন ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর বা মোবাইল ফোন, ল্যাপটপ, এগুলোর ক্ষেত্রে, বা যে কোনো মোটর গাড়ি এবং ইনভার্টার ইত্যাদি ইনভার্টার এগুলো চালানোর জন্য যে যে তড়িৎ শক্তির প্রয়োজন হয় তা ওই সমস্ত যন্ত্রে ব্যবহৃত ব্যাটারি থেকে উৎপন্ন হয়। ব্যাটারিতে সংঘটিত স্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়ার জন্য উৎপন্ন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আবার তড়িৎ শক্তির মাধ্যমে শিল্পে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যেমন কস্টিক সোডা বা হাইড্রোজেন, ক্লোরিন এই গ্যাসগুলো উৎপন্ন করা যায়। এক্ষেত্রে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ দেখলাম কি, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে হলো, আবার রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে হলো। তো রাসায়নিক শক্তি এবং তড়িৎ শক্তির যেই পারস্পরিক রূপান্তর, এটাই আমরা এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। যাকে এই চ্যাপ্টারটা পড়তে গেলে প্রথমে জানতে হবে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল কাকে বলছি? ইলেকট্রোকেমিক্যাল সেল প্রথমে আমরা পড়বো, দেখবো বইতে আছে ইলেকট্রোকেমিক্যাল সেল, তড়িৎ রাসায়নিক কোষ। যে ব্যবস্থার মাধ্যমে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে বা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকেই বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এটা হচ্ছে জানিস এটা সবাই যে কোনো তড়িৎ রাসায়নিক কোষ এক বা একাধিক তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ এবং দুটি তড়িৎ দ্বারা সমন্বয়ে গঠিত। একটাতে জারণ ঘটে আর একটাতে বিজারণ ঘটে। যেটাতে জারণ ঘটে সেটা হচ্ছে অ্যানোড, যেটা বিজারণ ঘটে সেটা হচ্ছে ক্যাথোড। আমরা এখানে একটা জিনিস লিখেছি দেখো, LOAN, এটাকে মনে রাখতে হবে এই চ্যাপ্টারটা পড়ার জন্য। LOAN, এল ফর লেফট, ও হচ্ছে অক্সিডেশন, এ হচ্ছে অ্যানোড, নেগেটিভ। অর্থাৎ বাম দিকে যে তড়িৎদ্বারটা থাকে তাকে অ্যানোড বলা হচ্ছে, যেখানে জারণ হয়, এবং সেটা হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। আচ্ছা, তড়িৎ রাসায়নিক কোষ দু ধরনের হয়, গ্যালভানীয় কোষ এবং তড়িৎ বিশ্লেষণ কোষ। গ্যালভানীয় কোষ বা তাকে ভোল্টীয় কোষও বলা হচ্ছে, গ্যালভানিক সেল বা ভোল্টিক সেল। আর তড়িৎ বিশ্লেষণ কোষ মানে হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। এই গ্যালভানীয় বা ভোল্টীয় কোষ যেটা আছে, কাকে বলছি না, যে তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যেমন ধরে নিই, আমাদের এই যে মোবাইল ফোন যখন চার্জে দিচ্ছি, চার্জ যখন শেষ হয়ে যায় তখন তো ফোনকে চার্জে দেওয়া হয়, বা যে এই ধরনের চার্জেবল ব্যাটারি যেগুলো আছে টর্চের ক্ষেত্রে, তো এইগুলোতে কি হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া করছে। যখন চার্জ হচ্ছে তখন রাসায়নিক বিক্রিয়া করছে। আবার যখন মানে চার্জ যখন আসে কিছুটা, তো তখন কি হচ্ছে, ওই রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে। তার জন্য মোবাইলে আলো জ্বলছে বা মোবাইল চলছে, বা টর্চের ক্ষেত্রেও তাই। আবার তড়িৎ বিশ্লেষণ কোষটা আলাদা। সেক্ষেত্রে কি মানে ওই তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি উৎপন্ন করছে। যেমন ওই সোডিয়াম ধাতু উৎপাদনে ব্যবহৃত ডাউন সেল বা কস্টিক সোডা উৎপাদনে ব্যবহৃত সলভে-কেলনার সেল ইত্যাদি ইত্যাদি। গ্যালভানীয় কোষ এবং তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে পার্থক্য অনেক সময় পরীক্ষাতে আসে, এটা একটু দেখে নিতে হবে, খুব সহজ। আচ্ছা, নেক্সট আসছি আমি জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া। জারণ বিজারণ এটা অনেকদিন আগে থেকেই পড়ছিস তোরা জারণ বিজারণ সম্পর্কে, আর আমার তেমন কিছু বলার নেই। আমি যদি এই একটা এক্সাম্পল দিই, এই যে বিক্রিয়াটা লিখেছি দেখো, জিঙ্ক প্লাস Cu2 প্লাস, এখান থেকে হচ্ছে জিঙ্ক 2 প্লাস প্লাস Cu। এই বিক্রিয়াটাতে দেখো, জিঙ্কের জারণ সংখ্যা ছিল 0 থেকে +2 হয়েছে। তার মানে কি এটা জারণ হয়েছে। দেখো তাই দেখো, জিঙ্কের থেকে এখানে অ্যারো দিয়ে লেখা আছে অক্সিডেশন অর্থাৎ জারণ। আর কপার 2 প্লাসের থেকে কপার হয়েছে, এটার বিজারণ। কারণ কি, জারণ সংখ্যা 2 থেকে 0 হয়ে গেছে। এবার যার জারণ হয়, মানে ধরে নাও এখানে যে জিঙ্কের হচ্ছে জারণ, তাহলে জিঙ্কটা হচ্ছে এখানে বিজারক।
জিঙ্ক যার জারণ হয় সে হচ্ছে বিজারক, রিডাক্ট্যান্ট। এটা কি? রিডাক্ট্যান্ট। আর যার 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 বিজারণ হয় সে হচ্ছে জারক, অক্সিডেন্ট। অক্সিডেন্ট বা অক্সিডাইজিং এজেন্টও বলা যায়, অক্সিডাইজিং এজেন্টও বলা যায়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি। এখান থেকে আর তেমন কিছু বললাম না আমি, এগুলো সব জেনেছিস তোর আগে। নেক্সট হচ্ছে ড্যানিয়েল কোষ। ড্যানিয়েল কোষের গঠন দেখো বইতে আছে। ড্যানিয়েল কোষের গঠন দেখতে পাচ্ছ, বইতে আছে এটা। দেখো ড্যানিয়েল কোষে কি হচ্ছে, বাঁ দিকে অ্যানোড আছে, ডান দিকে ক্যাথোড আছে। এই যে জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্ক দণ্ডকে ডোবানো আছে, এটা কপার সালফেটের দ্রবণে মানে কপার সালফেটের দ্রবণে কপার দণ্ডকে ডোবানো আছে, দেখা যাচ্ছে। এবার দুটো এন্ডের মধ্যে এই যে দুটো দণ্ডের মধ্যে ভোল্টমিটার সহযোগে এই ইলেকট্রিক কানেক্ট করা হয়েছে। তো তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ এবং তড়িৎ প্রবাহ হচ্ছে। তো যাই হোক, এখানে মোদ্দা কথাটা কি, যে দেখো দুটো যে ক্যাথোড এবং অ্যানোড আছে, দুটো ইলেকট্রোড আছে আলাদা আলাদা, এই দুটোর মধ্যে একটা ইউ আকৃতির নল এই দুটোকে কানেক্ট করেছে, দুটোকে সংযোগ করেছে। এই ইউ আকৃতির নলটাকে বলা হচ্ছে লবণ সেতু, বইতে লেখাও আছে উপরে লবণ সেতু। এই লবণ সেতু থেকে অনেক প্রশ্ন পরীক্ষাতে আসে। লবণ সেতু থেকে অনেক প্রশ্ন পরীক্ষাতে আসে। লবণ সেতু সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। তার আগে বললাম কি, তাহলে এটা হচ্ছে অ্যানোড, এটা ক্যাথোড। এই যে অ্যানোড এবং ক্যাথোড, এই যে অ্যানোডকে বলা হচ্ছে একটা অর্ধকোষ, আবার ক্যাথোডকেও বলা হচ্ছে অর্ধকোষ, ক্যাথোডকেও বলা হচ্ছে একটা অর্ধকোষ। তাহলে অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। অ্যানোড এবং ক্যাথোড দুটোকে একত্রিত করলেই সম্পূর্ণ কোষ হয়। আমরা যে বিক্রিয়াটা এখানে লিখেছি এটা অ্যাকচুয়ালি ওই ড্যানিয়েল কোষেরই বিক্রিয়া। এখানে দেখো অ্যানোডে কোনটা আছে, জিঙ্ক আছে, যে কারণ কি তাই জিঙ্কের জারণ হচ্ছে বলে। তাই এটা বলা হচ্ছে হাফ সেল রিয়াকশন, যেহেতু এটা একটা অর্ধকোষ হাফ সেল, তাহলে এর যে রিয়াকশনটা বলা হচ্ছে হাফ সেল রিয়াকশন। আর ক্যাথোড যেহেতু অর্ধকোষ, ক্যাথোডের রিয়াকশনটা বলা হচ্ছে হাফ সেল রিয়াকশন। তাহলে ক্যাথোডকেও হাফ সেল, অ্যানোডকে হাফ সেল, দুটো জুড়ে দিলে একটা কমপ্লিট সেল হচ্ছে। কার্যপ্রণালী এবং সংঘটিত বিক্রিয়া যেগুলো বললাম ক্যাথোড এবং অ্যানোডে, এগুলোই হচ্ছে। আমরা পড়বো লবণ সেতু বা সল্ট ব্রিজ। লবণ সেতু বা সল্ট ব্রিজটা কি? এখানে দেখলাম এই লবণ সেতু কি করেছে কাজটা, ক্যাথোড এবং অ্যানোড এই দুটো দ্রবণের মধ্যে সংযোগ রক্ষা করেছে, বা ক্যাথোড এবং অ্যানোড এই দুটোকে কানেক্ট করেছে। লবণ সেতু বা সল্ট ব্রিজটা কি এবং এর কাজ কি, এটা খুব পরীক্ষাতে আসে। লবণ সেতুটা কি দেখবো, কি দেখবো, যে ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ সমান এরূপ কোনো উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ, যেমন KCl, KNO3, NH4NO3 ইত্যাদি, ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ সমান এরূপ কোনো উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গাঢ় দ্রবণে সামান্য পরিমাণ এগার মিশ্রিত করে উত্তপ্ত করার পর দ্রবণটিতে একটি ইউ আকৃতির কাঁচের নলে ঢেলে শীতল করলে জেলির মতো জমে যায়। এভাবে প্রাপ্ত সিস্টেমটিকে লবণ সেতু বলা হচ্ছে। মানে এর মধ্যে ওই KCl আছে আর এগার আছে, অর্থাৎ দুটোকে মিশিয়ে ঠান্ডা করা হয়েছে, এটাকে ওই সেমি সলিড হয়ে গেছে, অর্ধ সলিড বা জেলির মতো হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে লবণ সেতু। তাহলে লবণ সেতু এই যে ইউ আকৃতির নলের মধ্যে ঢোকানো আছে, এর মধ্যে কি কি আছে বললাম, যে এই KCl আছে, KCl থাকতে পারে, অথবা KNO3 থাকতে পারে, NH4NO3 থাকতে পারে। এই দ্রবণে সামান্য মানে এই দ্রবণটিকে গাঢ় করার পরে, মানে এই দ্রবণটিকে মানে এই যে তড়িৎ বিশ্লেষ্যগুলো বললাম KCl, KNO3 বা NH4NO3, এগুলোকে এর গাঢ় দ্রবণে সামান্য পরিমাণ এগার মিশ্রিত করে উত্তপ্ত করার পরে তাকে ঠান্ডা যখন করা হয় তখন জেলির মতো জমে যাচ্ছে, এটাকে লবণ সেতু বলা হচ্ছে। এই লবণ সেতুর কাজটা কি, দেখো দুটো অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করেছে, দুটো অর্ধকোষকে কানেক্ট করেছে, দুটো অর্ধকোষ ক্যাথোড এবং অ্যানোডকে মধ্যে সংযোগ স্থাপন করেছে, দুটো অর্ধকোষকে তড়িৎ নিরপেক্ষ থাকতে সাহায্য করেছে। দুটো অর্ধকোষে তো আলাদা আলাদা বিক্রিয়া হচ্ছে, তো দুটো অর্ধকোষের মধ্যে যে তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে তার জন্য সেটাও মানে সেই কাজটাও করছে লবণ সেতু। লবণ সেতুর উপস্থিতিতে একটা অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য অপর অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্যের সাথে কখনোই মিশে যেতে পারে না। এটা হচ্ছে লবণ সেতুর কাজ।
লবণ সেতুর এই তিনটে কাজ দেখলাম। তাহলে কি কি? একটা হচ্ছে দুটো অর্ধকোষের মধ্যে কানেক্ট করছে, দুটো অর্ধকোষের মধ্যে একটা কানেকশন ক্রিয়েট করছে, প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে দুটো অর্ধকোষের মধ্যে যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করছে। আর 3 নম্বর হচ্ছে কি, দুটো অর্ধকোষে যে আলাদা আলাদা ইলেকট্রোলাইট গুলো রয়েছে, যেমন এখানে জিঙ্ক দণ্ড আছে, মানে এখানে জিঙ্ক সালফেট আছে, আর এখানে কপার সালফেট আছে। দুটো অর্ধকোষের যে আলাদা আলাদা ইলেকট্রোলাইট, তারা কিন্তু পরস্পরের সঙ্গে মিক্স হবে না, মিশে যেতে পারবে না। তো এই হচ্ছে লবণ সেতু। এবার দেখো লবণ সেতুতে যে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নিয়েছি, এখানে কেসিএল নিয়েছি, যে কোনো কেসিএল ছাড়াও KNO3 নিতে পারি, বা NaNO3 নিতে পারি। তো প্রশ্ন আসে অনেক সময় যে লবণ সেতুতে যে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে যে সমস্ত পদার্থগুলো নেব বা যে সমস্ত যৌগগুলো নেব, সেই যৌগগুলোর মধ্যে কি কি ক্রাইটেরিয়া থাকা উচিত, বা কোন ধরনের যৌগগুলোকে আমরা ইউজ করব, সেটাকে জানতে হবে। দেখো লবণ কোষের মধ্যে, লবণ সেতুর মধ্যে যে আমরা যৌগগুলোকে নেব, সেই যৌগগুলোতে ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগকে অবশ্যই সমান হতে হবে। ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ যদি সমান হয়, তাহলে তারা ক্যাটায়ন এবং অ্যানায়ন একই পরিমাণ কারেন্ট ক্যারি করতে পারবে। একই পরিমাণ কারেন্ট ক্যারি করতে পারলে কি হবে, দুটো অর্ধকোষের মধ্যে তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকবে। ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার যদি সমান হয়, তাহলে তাদের গতিবেগটা সমান হবে। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের যেক্ষেত্রে সাইজের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, এই ধরনের যৌগকে আমরা নেব। বুঝতে পারলি? ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজ যদি সমান হয়, তাহলে তাদের গতিবেগ সমান হবে। তাহলে সেক্ষেত্রে তারা একই পরিমাণ কারেন্ট ক্যারি করতে পারবে। তাহলে দুটো অর্ধকোষের মধ্যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন হবে। এখানে পরীক্ষাতে প্রশ্ন আসে যে KCl এর পরিবর্তে আমি NaCl যদি নিই, তাহলে কেন হবে না? KCl এ যেমন K এবং Cl এর সাইজ অলমোস্ট ইকুয়াল হওয়ার জন্য দুটো একই পরিমাণ কারেন্ট ক্যারি করতে পারে, K+ এবং Cl-। NaCl এর ক্ষেত্রে কিন্তু সেরকম হবে না। তাই যে জন্য আমি লবণ সেতুটাকে ইউজ করছিলাম, যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, সেটা কিন্তু মেনটেন হবে না। তাই আমার উদ্দেশ্যটাই সাকসেস হতে পারবে না। যাই হোক, আমরা শেষ করলাম ড্যানিয়েল কোষ। এবার আমরা আসছি সরল ভোল্টীয় কোষ। সরল ভোল্টীয় কোষ দেখবো আমরা যে দুটি ধাতব দণ্ডকে একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত করে সরল ভোল্টীয় কোষ গঠন করা হয়। যেমন আগেরটার ক্ষেত্রে ড্যানিয়েল কোষে আমরা কি দেখলাম, দুটো আলাদা আলাদা আছে, ক্যাথোড এবং অ্যানোড দুটো আলাদা আলাদা কন্টেনার আছে। এখানে কিন্তু একটাতেই ক্যাথোড এবং অ্যানোড রয়েছে। ঠিক আছে? সরল ভোল্টীয় কোষের যে বিক্রিয়া হচ্ছে, এটা একটু দেখে নিতে হবে নিজেদেরকে। জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, জিঙ্ক এবং কপার আছে, এক্ষেত্রে অ্যানোডে কি হয় আর ক্যাথোডে কি হয়, এগুলো একটু দেখে নিতে হবে, বইতে আছে। আচ্ছা, নেক্সট আসছি আমি পরাবর্ত এবং অপরাবর্ত তড়িৎ রাসায়নিক কোষ। পরাবর্ত এবং অপরাবর্ত তড়িৎ রাসায়নিক কোষ। পরাবর্ত কোষ মানে কি, পরাবর্ত এবং কোষ মানে কি দেখবো আমরা, সেটা কি বলতে কি বুঝি আমরা দেখবো। তড়িৎ রাসায়নিক কোষে সংঘটিত প্রক্রিয়ায় শক্তির যে রূপান্তর ঘটে, তা গণনা করার জন্য তাপগতিবিদ্যার নীতিকে কাজে লাগানো হয়। তবে এই নীতি প্রয়োগ করা সম্ভব হয় যদি কোষটি পরাবর্তভাবে ক্রিয়া করে। আমরা জানি কোনো পরাবর্ত প্রক্রিয়ায় চালক বলের মান বিরুদ্ধ বলের মানের তুলনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিমাণ বেশি হয়, এবং চালক বলের মান ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে প্রক্রিয়াটির অভিমুখ পরিবর্তন করা সম্ভব হয়। কোনো একটি গ্যালভানীয় কোষ পরাবর্তভাবে কাজ করছে কিনা তা যাচাই করার জন্য কোষটিকে একটি বহিস্থ তড়িৎ বিভব উৎসের সঙ্গে এমনভাবে যুক্ত হতে হবে যাতে বহিস্থ উৎসের বিভব পরীক্ষাধীন কোষের বিপরীত দিকে কাজ করে। বুঝতে পারলি? বহিস্থ বিভবটা যাতে বিপরীত দিকে কাজ করে, সেজন্য বহিস্থ বিভবটা যাতে বিপরীত দিকে কাজ করে সেটা দেখতে হবে। তাহলে যদি তাহলে ধরা যাক কি, যে পরীক্ষাধীন গ্যালভানীয় কোষের বিভব হচ্ছে E এবং বহিস্থ উৎসের বিভব হচ্ছে E'। E এবং E' দুটো আলাদা দিকে কাজ করছে। E এবং E' দুটো বিপরীত দিকে কাজ করছে। ঠিক আছে? তো যদি দেখা যায় যে E এবং E' এর মান সমান হয়েছে, তাহলে পরীক্ষাধীন গ্যালভানীয় কোষ দ্বারা তড়িৎ উৎপাদন হবে না। হ্যাঁ, কারণ কি, এটা সাম্যাবস্থায় আছে। যখন সমান হবে না তখনই কিন্তু এক্ষেত্রে তড়িৎ উৎপাদন হবে। দেখা যাচ্ছে কি, যে যদি
বহিস্থ বিভবের মান অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ কমানো হয়, তাহলে পরীক্ষাধীন কোষের অভ্যন্তরে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া সংঘটিত হবে, এর ফলে তড়িৎ উৎপাদন হবে। বহিস্থ বলের মান যদি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলেও হবে, তাহলে সংগঠিত হবে। তাহলে যখন কোনো গ্যালভানীয় কোষ এই তিনটা শর্ত মেনে চলবে তখন এই কোষটাকে পরাবর্ত কোষ বলা হচ্ছে। ঠিক আছে? কোনো গ্যালভানীয় কোষ এই শর্তগুলো যদি যখন মেনে না চলে তখন তাকে বলা হচ্ছে অপরাবর্ত কোষ। এগুলো একটু রিডিং দিলেই বুঝতে পারবি, খুব সহজ জিনিস এটা। আমি এবার দেখো চলে আসছি। আচ্ছা, কতগুলো টার্ম আছে এখানে, টার্মিনোলজি, যে অ্যানোড অর্ধকোষ, জারণ ও বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, সব টার্মগুলো আমরা অলরেডি আমরা বলে দিয়েছি। খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এই তড়িৎদ্বার বিভব এবং তার উৎস, এই চ্যাপ্টারের বলতে পারিস যে মানে মানে বেসিক জিনিস এটা। কেন বেসিক জিনিস? আমরা তড়িৎদ্বার বিভব যেটা, সেটা আমরা বারবার এরপরে আমরা ইউজ করতে থাকবো। তড়িৎদ্বার বিভব বারবার বলতে থাকবো। অক্সিডেশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল, এই সমস্ত টার্মগুলো আমরা বারবার ইউজ করতে থাকবো। তো সেই জিনিসগুলো কি জিনিস সেটা আমরা একটু বুঝতে হবে। সেটা দেখো বইতে আছে, দেখো খুব সহজ জিনিস। কি বলছে যে কোনো ধাতব দণ্ডকে ওর নিজস্ব আয়ন সমন্বিত দ্রবণে যদি নিমজ্জিত করানো হয়, তাহলে নিমজ্জিত করলে কি হবে? ধাতুটি দ্রবণের মধ্যে ধাতব আয়ন পাঠানোর প্রবণতা দেখায়। মানে ধরে নাও জিঙ্ককে আমি জিঙ্ক দণ্ডকে আমি জিঙ্ক সালফেট দ্রবণে নিমজ্জিত করেছি। জিঙ্কের টেন্ডেন্সি কি হবে? দুটো ইলেকট্রন ছাড়বে, এক বা একাধিক ইলেকট্রন। জিঙ্কের ক্ষেত্রে দুটো ইলেকট্রন, অন্য ধাতুর ক্ষেত্রে একটা ইলেকট্রন হতে পারে। সেক্ষেত্রে এক্ষেত্রে যদি আমি এম যদি এক যদি ধরি, তাহলে এম প্লাস প্লাস ই, মানে জিঙ্ক থেকে যেমন জিঙ্ক টু প্লাস প্লাস ই যেমন এখানে করেছিলাম, দেখো জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস প্লাস টু ই হয়েছিল, এখান থেকে তেমনি এম থেকে এম প্লাস প্লাস ই হতেই পারে। কারণ এটা ধাতুর প্রবণতা থাকে কি, ধাতুগুলো খুব সহজেই ইলেকট্রন বর্জন করে, তাই তো? আচ্ছা, তো বিজ্ঞানী নার্নস্টের মতে দ্রবণে নিমজ্জিত ধাতুর মধ্যে এক ধরনের দ্রবণ চাপ থাকার ফলে এরূপ ঘটনা ঘটে। অন্যদিকে দ্রবণের যে অভিসারক চাপ থাকে অসমোটিক প্রেসার, তার প্রভাবে কি হয়? তার উল্টো বিক্রিয়াটা ঘটে। তাহলে এখানে দু ধরনের বিক্রিয়াটা ঘটছে। একটা হচ্ছে এই যে এম থেকে এম প্লাস প্লাস ই, এটা যে ঘটছে, এটা হচ্ছে কি কার জন্য? ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেসার, ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেসার। আর যে উল্টো বিক্রিয়াটা ঘটছে এটা হচ্ছে অসমোটিক প্রেসার। পিআর মানে প্রেসারে। দুটো এখানে আলাদা আলাদা বিক্রিয়া করছে, মানে দুটো আলাদা আলাদা পদ্ধতি। একটা হচ্ছে তোমার, প্রথমটা হচ্ছে যখন ধাতুটা তার ধাতব আয়ন সমন্বিত মানে ধাতব আয়ন পাঠানোর প্রবণতা দেখাচ্ছে, যার জন্য তাকে বলা হচ্ছে তার ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেসার। আর যখন উল্টো পদ্ধতিটা হচ্ছে, অর্থাৎ ধাতব আয়নগুলো যখন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হচ্ছে, তাকে বলা হচ্ছে অসমোটিক প্রেসার। মানে যে চাপের প্রভাবে এরকম হচ্ছে, অর্থাৎ একটা দ্রবণ চাপ, এটা হচ্ছে দ্রবণ চাপ, বাংলায় এটা হচ্ছে অভিস্রবণ চাপ। ঠিক আছে? তো তাহলে দ্রবণ চাপ এবং অভিস্রবণ চাপ বুঝতে পারছিস যে দুটো আলাদা আলাদা অভিমুখে কাজ করছে। দ্রবণ চাপ এবং অভিস্রবণ চাপ বুঝতে পারছিস কি, যে দুটো এরা আলাদা আলাদা অভিমুখে কাজ করছে। দ্রবণ চাপ এবং অভিস্রবণ চাপ এরা আলাদা আলাদা অভিমুখে কাজ করছে, মানে এদের দুটো যেহেতু বিপরীত বিক্রিয়া হচ্ছে। তো আয়ন জোড়ের ক্ষেত্রে যদি ধাতুর দ্রবণ চাপ যদি বড় পি, এটা হচ্ছে দ্রবণ চাপ। এটা কি দ্রবণ চাপ? মানে ইলেকট্রোলাইটিক মানে সলিউশন প্রেসার, এটা সলিউশন প্রেসার। আর ছোট পি এটা হচ্ছে অসমোটিক প্রেসার। যদি এরকম হয়, যদি এটা ধরা হয় যে ছোট পিটা হচ্ছে অভিসারক চাপ আর এটা হচ্ছে দ্রবণ চাপ, তাহলে এক্ষেত্রে তিন ধরনের কেস উৎপন্ন হতে পারে, তিন ধরনের ঘটনা। কেস ওয়ানে কি বলছে? যে বড় পি ইজ গ্রেটার দেন ছোট পি। বড় পিটা বড়, মানে বড় পিটা বেশি, অর্থাৎ দ্রবণ চাপটা হচ্ছে বেশি। যখন দ্রবণ চাপটা অভিস্রবণ চাপের থেকে বেশি হবে,
তখন কি হবে, এই ধরে নাও এখানে জিঙ্কের দণ্ড আছে, জিঙ্ক সালফেট দ্রবণ, এটা কি দ্রবণ, জিঙ্ক সালফেট দ্রবণ। এখানে এখানে ডোবানো হয়েছে কি, এখানে ডোবানো হয়েছে জিঙ্ক, তাই তো? আচ্ছা, তাহলে কোনটা বেশি বললাম, দ্রবণ চাপ। দ্রবণ চাপ কোনটা, এই যে এই বিক্রিয়াটা হচ্ছে মানে জিঙ্ক কি করবে, এটাকে জিঙ্কে ডুবানো আছে, তাহলে জিঙ্ক কি করবে, জিঙ্ক কি করবে, জিঙ্ক 2+ প্লাস 2E, মানে জিঙ্ক কি করবে, দ্রবণের মধ্যে এই জিঙ্ক 2+ কে পাঠাতে শুরু করবে। তাহলে এই যে ইলেকট্রন গুলো, এগুলো কোথায় যাবে, এই ইলেকট্রন গুলো এইখানে থেকে যাবে, এইখানে কোথায়, জিঙ্ক দণ্ডে থেকে যাবে। এই ইলেকট্রন চার্জ গুলো, ইলেকট্রন গুলো কোথায় থাকবে, জিঙ্ক দণ্ডে। যেহেতু দ্রবণ চাপ বেশি, আছে, দ্রবণ চাপ মানে সলিউশন প্রেসার বেশি আছে, আমরা দেখেছিলাম কোন বিক্রিয়াটা সলিউশন প্রেসারের জন্য হচ্ছে, এই বিক্রিয়াটা M থেকে M++E, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2++ 2E, যে তাহলে জিঙ্ক কি করলো, জিঙ্ক 2+ আয়ন প্রডিউস করলো, প্রডিউস করে দ্রবণে সেন্ড পাঠালো। তাহলে যে দুটো ইলেকট্রন ছাড়লো, সেই ইলেকট্রন গুলো জিঙ্ক রডে থেকে যাবে। তাহলে জিঙ্ক দণ্ডটা তখন কি হবে, নেগেটিভলি চার্জড হয়ে যাবে। যেই মাত্র জিঙ্ক দণ্ডটা নেগেটিভলি চার্জ হবে, তখন দ্রবণে যে জিঙ্ক 2+ উপস্থিত আছে, তারা তখন এই যে প্লাস চার্জ গুলো একে চারদিক থেকে ঘিরে ধরবে। বুঝতে পারছিস? তাহলে এখানে দেখো একটা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হলো। একটা কি হলো, ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, ডাবল লেয়ার। ডাবল লেয়ার কেন, ওই যে প্লাস মাইনাস, মাইনাস প্লাস, তো একটা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার বা বিপরীত আধানজনিত একটা দ্বিস্তর গঠিত হয়েছে। তো এই বিপরীত আধানজনিত যখন দ্বিস্তর গঠিত হয়, তখনই তাদের যে জাংশন, মানে এই জায়গাটাতে একটা বিভব ক্রিয়েট হয়, তাকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। যেহেতু এটা তড়িৎদ্বারের ক্ষেত্রে হলো, তাই এটাকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। এটাকেই বলা হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল, ইলেকট্রোড পোটেনশিয়াল, বাংলায় তড়িৎদ্বার বিভব। তাহলে তড়িৎদ্বার বিভবের উৎসটা বুঝতে পারলি সবাই, বোঝা গেল তড়িৎদ্বার বিভব। তাহলে আমরা 1 নম্বর কেস আলোচনা করলাম, এরপরে 2 নম্বর 3 নম্বর কেস দেখবো কি হচ্ছে। 3টে কেস হতে পারে বলেছিলাম, একটু ওয়েট করো। আচ্ছা, কেস টু মানে উল্টোটা, ক্যাপিটাল পি লেস দেন স্মল পিটা বড়। তাহলে ধরে নাও একই রকম ভাবে একটা কন্টেনার আছে, এই কন্টেনারে কপার সালফেট কি আছে, CuSO4, এবং এটা একটা কপার দণ্ড আছে, কপার। তাহলে যেহেতু অভিস্রবণ চাপ বেশি, মানে অসমোটিক প্রেসারটা যেহেতু বেশি হচ্ছে, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখবো কি, কপার সালফেটে যে কপার 2+ ছিল, প্লাস সে দুটো ইলেকট্রন নিয়ে নিচ্ছে, ঠিক আছে, দিয়ে সেটা কপারে পরিণত হচ্ছে। কারণ এই বিক্রিয়াটা ঘটে ডিউ টু অসমোটিক প্রেসার, তাহলে অসমোটিক প্রেসার বেশি হওয়ার জন্য এই বিক্রিয়াটা হচ্ছে, দেখছি আমরা। তো তাহলে যেই মাত্র এই বিক্রিয়াটা হচ্ছে, তাহলে তখন কি হচ্ছে, মানে মানে দ্রবণে যে Cu2+ গুলো আছে, তারা কি হচ্ছে, কপার দণ্ডে চলে যাচ্ছে, কপার দণ্ড থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, কপার থেকে এখান থেকে ইলেকট্রনটাকে টানছে, কোত্থেকে, এই কপার থেকে ইলেকট্রন নিয়ে তারা কপারে পরিণত হচ্ছে। মানে কপার 2+ গুলো এই কপার দণ্ডেতে আসছে, এটা কি কপার দণ্ড, সিউ রড, কপার দণ্ডতে আসছে, কপার দণ্ডতে থেকে ইলেকট্রনটাকে নিয়ে নিচ্ছে,
তাহলে ইলেকট্রন যদি কপার দণ্ড থেকে নিয়ে নেয়, তাহলে কপার দণ্ডটা কি চার্জ হবে? পজিটিভ চার্জ হয়ে যাবে, পজিটিভ চার্জ। বুঝতে পারলি? যেই মাত্র পজিটিভ চার্জ হয়ে গেল, তখন দ্রবণে যে সালফেট মাইনাস আয়নগুলো উপস্থিত আছে, সালফেট মাইনাস আয়ন, মাইনাস চার্জ, একে এই মাইনাস চার্জগুলো তখন ঘিরে ধরবে, মাইনাস চার্জ। এই মাইনাস চার্জগুলো হচ্ছে SO4 2 মাইনাস আয়ন, হ্যাঁ, SO4 2 মাইনাস আয়ন। বুঝতে পারলি? তাহলে যদি অভিসারক চাপ মানে এই অসমোটিক প্রেসার যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, কপার সালফেট তো আছে দ্রবণে, কপার সালফেট হচ্ছে মানে হচ্ছে কপার 2 প্লাস আয়ন, কপার 2 প্লাস আয়নগুলো কপার দণ্ডে চলে যাবে, দিয়ে সেখান থেকে ইলেকট্রন নিয়ে কপার ধাতু উৎপন্ন করবে। তো তাহলে যেহেতু কপার দণ্ড থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, কপার রড থেকে যেহেতু ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তাই কপারটা হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত, মানে কপারে তখন পজিটিভ চার্জ ক্রিয়েট হয়ে যাবে। এবার পজিটিভ চার্জকে তখন নেগেটিভ চার্জ, নেগেটিভলি চার্জ যে সালফেট আয়নগুলো আছে তাকে চারদিক থেকে ঘিরে ধরবে। তাহলে এক্ষেত্রে একটা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হলো। এক্ষেত্রে কি হলো? ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার এ তৈরি হলো। তাহলে এই ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার যে তৈরি হয়েছে, তো এদের এদের সংযোগস্থল বা এদের যে বলছি আমরা এদের যে জাংশন, সেখানে একটা আধান তৈরি হয়, সেই আধানটাকে বলছি আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল। ঠিক আছে, ইলেকট্রোড পোটেনশিয়াল। কেস 3 এবার দেখো, কেস 3, কেস 3 তে দুটো ইকুয়াল, স্মল পি এবং ক্যাপিটাল পি দুটো ইকুয়াল, ইকুয়াল দুটো। যখন দুটো ইকুয়াল, তাহলে সেক্ষেত্রে আর কেউ কারোর থেকে কোনো আয়ন নেবেও না, দিবেও না, মানে কোনো ইলেকট্রন নেবেও না, দিবে না। তাহলে সেখানে কোনো তড়িৎদ্বার বিভব উৎপন্ন হবে না, কোনো তড়িৎদ্বার বিভব উৎপন্ন হবে না। বুঝতে পারলি তো? এখানে কোনো ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার প্রডিউস হবে না। যদি না হয়, তাহলে এক্ষেত্রে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে না, মানে কোনো বিভব ক্রিয়েট হবে না। বুঝতে পারলি? তো তাহলে আমরা তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা কি দেবো? তড়িৎদ্বার বিভব কাকে বলবো? মানে ইলেকট্রোড পোটেনশিয়াল। তাহলে আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল কাকে বলছি? ইলেকট্রোড 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 পোটেনশিয়াল বা তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা কি হবে, কাকে বলবো? পরীক্ষাতে আসে যে কোনো একটা ধাতব দণ্ড তার নিজস্ব আয়ন সমন্বিত তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের সংস্পর্শে আসার ফলে যদি জারণ বা বিজারণ বিক্রিয়া ঘটে, আমরা দেখলাম জারণ, এই যে এই ক্ষেত্রে বিজারণ বিক্রিয়া হয়েছে, এর এর আগেরটাতে দেখেছিলাম জারণ হয়েছে, ইলেকট্রন এখানে ছেড়েছিল আগে, এখানে ইলেকট্রন নিয়েছে। তাহলে যদি জারণ বা বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, তাহলে ওই ধাতব পদার্থের পৃষ্ঠতল এবং দ্রবণের সংযোগস্থলে দুই বিপরীত আধানজনিত দ্বিস্তর গঠনের মাধ্যমে যে তড়িৎ বিভব সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। তড়িৎদ্বার বিভব বলা হচ্ছে তাকে। তাহলে এই তড়িৎদ্বার বিভবকে প্রকাশ করা হয় ই দিয়ে, ই, এবং এর ইউনিট হচ্ছে ভোল্ট, এর একক হচ্ছে কি? ভোল্ট। ভোল্ট এককের সাহায্যে প্রকাশ করা হয়। তড়িৎদ্বার বিভব মানের সাহায্যে তড়িৎদ্বারে সংঘটিত জারণ বা বিজারণ বিক্রিয়ার প্রবণতা দেখা যাচ্ছে, মানে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের প্রবণতা দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই তড়িৎদ্বার বিভব মানে এই যে ইলেকট্রোড পোটেনশিয়াল, ইলেকট্রোড পোটেনশিয়াল তাকে প্রকাশ করা হয় ই দিয়ে। ইলেকট্রোড পোটেনশিয়াল এটা দু ধরনের হতে পারে, বুঝতে পারছিস। একটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল, আর একটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল। একটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল, অক্সিডেশন পোটেনশিয়াল, আর একটা হচ্ছে রিডাকশন, অর্থাৎ একটা হচ্ছে বাংলায় জারণ বিভব আর এটা হচ্ছে বিজারণ বিভব। একটা জারণ বিভব আর একটা হচ্ছে বিজারণ বিভব। জারণ বিভব কোনটা? এই যেমন এই যে এই বিক্রিয়াটা যদি হয়, তাহলে এটা বিজারণ বিভব হবে। মানে যদি জারণ হয়, মানে যেটা দিয়েছিলাম এম থেকে এম প্লাস প্লাস ই, এই বিক্রিয়াটা হওয়ার জন্য যে প্রয়োজনীয় বিভব, সেটা হচ্ছে জারণ বিভব। আর এম প্লাস প্লাস ই থেকে এম, এটা তো হচ্ছে বিজারণ বিক্রিয়া।
বিজারণ বিক্রিয়াটা হওয়ার জন্য যে 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 পরিমাণ বিভব উৎপন্ন হয়েছে তাকে বলা হচ্ছে বিজারণ বিভব, তাই না? বুঝতে পারলি? তো জারণ বিভব তাকে প্রকাশ করা হয় ই অক্স। অক্স হচ্ছে অক্সিডেশন, আর বিজারণ বিভবকে প্রকাশ করা হয় ই রেড, মানে হচ্ছে রিডাকশন। ই অক্স আর ই রেড, ই অক্স এবং ই রেড, দেখতে পাচ্ছিস? এবং তাহলে মনে রাখতে হবে যে কোনো একটা তড়িৎদ্বার কোষের সবসময় ই অক্স যা হবে ই রেড তাই হবে, শুধু সাইনটা আলাদা হবে। অর্থাৎ ই অক্স ইকুয়াল টু মাইনাস অফ ই রেড, ই অক্স ইকুয়াল টু মাইনাস অফ ই রেড। অর্থাৎ জারণ বিভব এবং বিজারণ বিভবের মান একই, বইতেও আছে দেখবো, কিন্তু চিহ্ন আলাদা হয়। বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপর দেখো আমরা বইতে আছে নার্নস্টের সমীকরণ। নার্নস্টের সমীকরণটা আমরা পরে পড়বো। নার্নস্টের সমীকরণটা আমরা পরে পড়বো। নার্নস্টের সমীকরণ পরে আছে, ওটা পরে পড়বো। আগে আছে কিন্তু ওটা পরে পড়বো। আমরা এখন পড়বো যেটা, পৃষ্ঠা উল্টে দেওয়া আছে বইতে, প্রমাণ তড়িৎদ্বার বিভব। প্রমাণ, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, আমরা লিখেছি এখানে দেখো, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, প্রমাণ তড়িৎদ্বার বিভব। দেখা যাচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব বা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। তাহলে ইলেকট্রোড পোটেনশিয়ালটা তো আমরা জানলাম কি, বা মানে তড়িৎদ্বার বিভবটা জানলাম। প্রমাণ কথাটা যে এখানে আছে এক্সট্রা, সেটা একটু জানতে হবে সেটা কি। তো প্রমাণ অবস্থায় যখন কোনো ইলেকট্রোডের পোটেনশিয়াল যখন ক্যালকুলেট করা হয়, প্রমাণ অবস্থাতে যখন তড়িৎদ্বার বিভব নির্ণয় করা হয়, তাকেই বলা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। প্রমাণ অবস্থা বলতে আমরা কি বুঝি? প্রমাণ অবস্থা বলতে আমরা বুঝি যে টেম্পারেচার 25 ডিগ্রি থাকবে, প্রেসার 1 অ্যাটমসফিয়ার থাকবে, সলিড গুলোর অ্যাক্টিভিটি 1 থাকবে। এটা হচ্ছে প্রমাণ অবস্থা। তো এই প্রমাণ অবস্থা যখন থাকে, এই প্রমাণ অবস্থায় যখন কোনো একটা কোষের তড়িৎদ্বার বিভব গণনা করা হয়, তখন তাকে বলছি আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব। তাহলে প্রমাণ তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা কি হবে? কোনো তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলির মানে অণু পরমাণু বা আয়ন হতে পারে, প্রত্যেকটির সক্রিয়তা যদি 1 একক হয় এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই তড়িৎদ্বারে যে তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। প্রমাণ তড়িৎদ্বার বিভব। এই প্রমাণ তড়িৎদ্বার বিভব মানে তড়িৎদ্বার বিভব অ্যাকচুয়ালি দু ধরনের হয়। প্রমাণ যেহেতু বললাম, এটা হচ্ছে এই যে এটাকে প্রকাশ করা হয় ই, তার এই যে মাথাতে জিরো মতো দেখতে পাচ্ছি, ই নট বলা হচ্ছে, ই নট। আর এই যখন নট দেওয়া হচ্ছে তার মানে বুঝে যাবে এটা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব বলা হচ্ছে। স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, ইলেকট্রোড পোটেনশিয়াল হবে। আর যদি যদি জিরোর মতো না থাকে, যদি নটটা না থাকে, শুধু নর্মাল যখন ই দেওয়া হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ফর্মাল ইলেকট্রোড পোটেনশিয়াল, মানে তাকে শুধু তড়িৎদ্বার বিভব বলা হচ্ছে, প্রমাণ বলা হচ্ছে না, নর্মাল। ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি মানে স্বীকৃত আন্তর্জাতিক প্রথা অনুযায়ী কোনো তড়িৎদ্বার বিভবের প্রমাণ বিজারণ বিভবকেই ওই তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভব বলা হয়। মানে যেটাকে আমরা বলছি, আমরা যেটা বললাম যে প্রমাণ তড়িৎদ্বার বিভব, মানে তড়িৎদ্বার বিভব দু ধরনের হয়, বিজারণ বিভব এবং জারণ বিভব। যেটা বিজারণ বিভব যেটা বিজারণ বিভব আছে তাকেই আমরা বলছি মানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, যেটা তাকেই আমরা নর্মালি বলা হয় যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। জারণ বিভবটাকে সাধারণত বলা হয় না। দেখো ই জিরো রেড মানে রিডাকশন, মানে বিজারণ বিভব অফ কপারের বিজারণ বিভব হচ্ছে প্লাস 0.34। মানে কোন বিক্রিয়াটা কপার যেহেতু বিজারিত হচ্ছে Cu2 প্লাস প্লাস 2e থেকে Cu, তার জন্য ই জিরোর মানটা হচ্ছে 0.34। তাকে প্রকাশ করা হচ্ছে কি ই জিরো, তার নিচে দেখো Cu2 প্লাস স্ল্যাশ Cu, এর মানটা হচ্ছে দেখো 0.34। এই যে এটা লেখা হয়েছে, এটার মান হচ্ছে কি প্রমাণ বিজারণ বিভব। দেখতে পাচ্ছ? তাহলে প্রমাণ বিজারণ বিভব এই যে এটা যদি হয় প্লাস 0.34 হয়, তাহলে প্রমাণ জারণ বিভব কি হবে? মানে দেখো এটা দেখো Cu2 প্লাস স্লিউ ছিল, ই নট অফ Cu2 প্লাস স্ল্যাশ Cu, তার মান ছিল 0.34। তাহলে ই নট অফ Cu স্ল্যাশ Cu2 প্লাস, দেখো এই দুটো উল্টে গেছে, Cu2 প্লাস উপরে ছিল, এখানে Cu2 প্লাস নিচে। তাহলে দেখো সব মান একই আছে, 0.34 আছে, শুধু সাইনটা পাল্টে গেছে, মাইনাস 0.34 হয়ে গেছে। এবং বিক্রিয়াটাও পাল্টে যাবে। বিক্রিয়াটা কি ছিল? Cu2 প্লাস প্লাস 2e থেকে Cu, এটা হচ্ছে Cu থেকে Cu2 প্লাস প্লাস 2e। প্রমাণ জারণ বিভব আর প্রমাণ বিজারণ বিভব। বোঝা গেল?
এবার হচ্ছে দেখো এই যে প্রমাণ সাইন অফ ইলেকট্রোড পোটেনশিয়াল, সাইন মানে চিহ্ন, ইলেকট্রোড পোটেনশিয়ালের সাইন, মানে তাৎপর্য কি, এই যে প্রমাণ বিজারণ বিভবের মান যদি তোমার নেগেটিভ হয় তখন সেটা বুঝতে হবে তীব্র বিজারক, আর যদি পজিটিভ হয় এবং যত বেশি পজিটিভ হবে তাকে বলা হচ্ছে তীব্র জারক। আচ্ছা নেক্সট হচ্ছে দেখো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড SHE দেখা যাচ্ছে, তাকে এইভাবে প্রকাশ করা হয়েছে। এইভাবে প্রকাশ যেটা করা হয়েছে সেটা আমি পরের ক্লাসে বলে দেবো একটা কোষকে কিভাবে প্রকাশ করা হয়। এখানে কোষ বিক্রিয়াটা কি হবে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে, কোষ বিক্রিয়াটাও আমরা পরে দেখবো, ওই যে হাফ H2 থেকে H++E। প্রমাণ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যেটা, এই যে E0 মানে E0 H+ থেকে হাফ H2 মানে প্রমাণ বিজারণ বিভব মানে হচ্ছে শূন্য, এর প্রমাণ বিজারণ বিভব বলো বা প্রমাণ জারণ বিভব বলো, এটা হচ্ছে শূন্য, এটাকে ধরে নেওয়া হয়, এটাকে ধরে নেওয়া হয় যে এটা হচ্ছে শূন্য, এটাকে ধরে নেওয়া হয় যে এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে বাই কনভেনশন। ঠিক আছে? আচ্ছা এরপর বইতে এই জায়গাটাতে আছে তড়িৎদ্বার বিভবের মান এবং চিহ্নের তাৎপর্য আছে যেটা বললাম। এরপরে আমরা পরের ক্লাসে এই তড়িৎ রাসায়নিক শ্রেণী বা তড়িৎ রাসায়নিক বা তড়িৎ বিভব শ্রেণী এটা আলোচনা করব, ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা আলোচনা করবো পরের ক্লাসে।